রোববার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। জয়ের ব্যাপারে আশাবাদী ডু প্লেসি, আত্মবিশ্বাসী বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে বললেন মাশরাফি। আমরা ভালো খেলছি, এই খেলাটা যদি ধরে রাখতে পারি তাহলে আমার বিশ্বাস আমরা ভালো করব। প্রথম ম্যাচের টিকিটের জন্য হাহাকার, চাঁদাবাজির অভিযোগ, পুলিশের লাঠি পেটা। প্রতিপক্ষকে ভয় নয়, আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামার পরামর্শ প্রধানমন্ত্রীর। বললেন আগামীতে বিশ্বকাপ জয়ের আভাস মিলছে এখনকার পারফরমেন্সে। একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে এবং আমরা যে ভবিষ্যতে পারবো তার কিছু নমুনা ইতিমধ্যে আমরা পেলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান। টিম বিজিএমসিকে 2-1 গোলে হারিয়ে শেখ জামালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো মতিঝিলের ক্লাবটি। এবং রাতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। মেসি জাদুতে 23 বছর পর শিরোপা জিততে মুখিয়ে আলবিসেলেস্তারা। প্রথমবার চ্যাম্পিয়ন হতে চায় স্বাগতিক চিলি। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়ে স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। দর্শক, আজ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। শামীম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যেহেতু আগামীকাল বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই শুরু হচ্ছে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আজকের ম্যাচ প্রিভিউটা আমরা একটু দেখে আসি। দুই অধিনায়ক কি বলেছেন। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশ দল আত্মবিশ্বাসী, নিজেদের সামর্থ্যের পুরোটা উজাড় করে দিলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন মাশরাফি। আর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসি টাইগারদের প্রশংসা করলেও জয়ের জন্য মাঠে নামার ঘোষণা দিলেন তিনি। 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। ট্রফি হাতে দুই অধিনায়কের হাস্যোজ্জ্বল ছবি। তবে ম্যাচের আগে মাশরাফি ও ডু প্লেসির মুখে হাসি থাকলেও সিরিজ শেষে হয়তো যে কোনো একজনের মুখ থেকে মিলিয়ে যাবে সেই হাসি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস খুব একটা বেশি হৃষ্টপুষ্ট নয়। টি-20 ফরম্যাটে প্রোটিয়াদের সাথে লড়াইটা আরো সংক্ষিপ্ত। এখন পর্যন্ত খেলা দুটি টি-20তে টাইগাররা প্রোটিয়াদের কাছে দুবারই হার মেনেছে। তবে এসব পরিসংখ্যান নয়, বর্তমান ফর্ম থেকে এখন মাশরাফিরা আত্মবিশ্বাস খুঁজছে। পাশাপাশি প্রোটিয়াদের স্পিন দুর্বলতার কথা মাথায় রেখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশে আনতে পারে ভিন্নতা। তাই স্পিনারদের আধিক্য থাকবে দলে, কমতে পারে পেসার। শুধু এসবই নয়, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে ভালো করতে চায় টিম বাংলাদেশ। টিম হিসাবে অনেক ভালো খেলছি এবং লাস্ট টি-20 ম্যাচটাও আমরা জিতেছি এবং যাদের সাথে জিতেছি পাকিস্তান, তাদেরও রেকর্ড কিন্তু অনেক ভালো। কনফিডেন্টলি খেলা। আমার কাছে এখন মনে হচ্ছে না আর কোনো সহজ অপশন আছে যে টিমটা ভালো খেলে। অবভিয়াসলি তাদের কনফিডেন্স কিছুটা ভালো থাকে। তারপর আমি মনে করি শুরুটা তো ভালো করে শুরু করতে হবে। আমরা ভালো খেলছি, এই খেলাটা যদি ধরে রাখতে পারি তাহলে আমার বিশ্বাস আমরা ভালো করব। অন্যদিকে অভিজ্ঞতা দিয়ে এই উপমহাদেশের কন্ডিশনকে জয় করতে মরিয়া প্রোটিয়ারা। সেই সঙ্গে অতিথিদের ডেরায় ডিভিলিয়ার্স, মিলারের মতো হার্ড হিটার রয়েছেন। তাই টাইগারদের মুখে প্রশংসা করলেও জয়ের লক্ষ্যে কিন্তু অবিচল প্রোটিয়া অধিনায়ক। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স দুর্দান্ত, পাশাপাশি কন্ডিশন ও দর্শক আমাদের বিপক্ষে। এই বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে, কিন্তু আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা জানে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টি-20 ইতিহাসটা যে খুব একটা বেশি সমৃদ্ধশালী তা কিন্তু নয়। 2005 সালে টি-20 ক্রিকেট চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মাত্র 2টি ম্যাচ খেলেছে, যেখানে শতভাগ সাফল্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। টাইগাররা প্রোটিয়াদের হারিয়ে দেবে। সাম্প্রতিক পারফরমেন্স টাইগারদের পক্ষেই হয়তো গুণগান গাইবে, কিন্তু আদৌ মাঠের খেলায় কি তারা সেটি পারবে, সেটা জানা যাবে ম্যাচের পরপরই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম আগামীকাল যে প্রথম টি-20 ম্যাচ, সেই টি-20 ম্যাচে প্রিভিউ এবং দুই অধিনায়ক যেমনটি বলছিলেন কথা লড়াই বা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। শামীম ভাই, আপনিও শুনলেন মাশরাফি কথা এবং ডু প্লেসির কথা। যেহেতু বলা হচ্ছে মানে দক্ষিণ আফ্রিকা আসার পর থেকে পরিসংখ্যান ধারে সবকিছুতেই তারা এগিয়ে, আর তারপরেও মাশরাফি একটা কথা বলছে আত্মবিশ্বাস। আসলে আপনি কি বলবেন কালকের ম্যাচ নিয়ে?
অবশ্যই আত্মবিশ্বাসের উপর নির্ভরশীল বাংলাদেশকে হতেই হবে, কারণ পরিসংখ্যান দেখলে স্বাভাবিকভাবে মানসিক যে স্ট্যামিনা থাকে বা যে পজিটিভ দেখতে থাকে সেটা থেকে কিছুটা সরে যাওয়া। আমার মনে হয় চন্দ্রিকা হাথুরুসিংহে সিং এ খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স বলেছে, আই ডোন্ট নো অ্যাবাউট হিস্ট্রিকে ধরতে গেলে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে আমরা কিভাবে খেলছি সেটা ধরে রাখতে পারলে আমার মনে হয় যে কোনো দলকে তারা অন্তত একটা ফাইট দিতে পারবে। সেই কনফিডেন্সটা এখন বাংলাদেশের না, কিন্তু হাথুরুসিং যেটা বলেন ইতিহাস নয়, মানে পারফরমেন্সটাই বড়। কিন্তু সেই পারফরমেন্সটা আসলে মানে কিভাবে আসলে অ্যাপ্লাই করা যায়, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা টি-20 যে আপনারা জানি ডিভিলিয়ার্স, ডিকক, জুমিনির মতো ক্রিকেটার রয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে কি কৌশল নেওয়া উচিত? সহজসাধ্য ব্যাপার এটা হবে না। কেউ যদি মনে করে যে বাংলাদেশ রিসেন্টলি ভালো খেলেছে, টি-20তে পাকিস্তানকে হারিয়েছে, কিন্তু এই ফরম্যাটে খুবই শক্তিশালী দল, এবং আমরা জানি 2020 ক্রিকেট বেসিক্যালি ব্যাটসম্যান ওরিয়েন্টেড হয়। পাওয়ার হিটার্স যে দলের বেশি আছে, যারা একটু শুধু পাওয়ার হিটিং না, তাদের সাপল বডি থাকার একটা ব্যাপার, মুভমেন্টের ব্যাপার আছে, চারিদিকে শট খেলার ক্ষমতা রাখার লোক কিন্তু সাউথ আফ্রিকাকে মানতেই হবে যে তাদের পক্ষে বেশি আছে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা যেভাবে তাদের অ্যাপ্রোচটা রিসেন্টলি নিয়ে বডি ল্যাঙ্গুয়েজ বা আমরা যেটা বলি সেটাই ভাষায়, আগে ছিল কি কয়েক বছর আগে পর্যন্ত অপোজিশনকে দে ওয়ার ওভারঅড বাই দ্য অপোজিশন, অন্য দিক থেকে কে খেলছে সেটা দেখেই একটু চিন্তিত হয়ে যায়। এখন কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে নাই, এখন বাংলাদেশকে সমীহ করে বড় বড় দলগুলো সেটা প্রমাণ আমরা দেখলাম ভারত এবং পাকিস্তানের মতো দেশকে হারিয়েছে। তারপরও মানে বাংলাদেশের যেমন বলছিলেন যে স্পিন নির্ভর দল গড়া বা স্পিনের উপরে জোর দেয়া, মানে আপনি তো অনেকদিন ধরেই আছেন এই মাঠে বা এই মাঠে সম্পর্কে অনেক জানেন ক্রিকেট, সেই জায়গায় আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে আসলে কোন কৌশলটা নিলে আসলে কিছুটা হলেও তাদেরকে ব্যাকফুটে ফেলা যায়? একদিন একটা ধারণা ছিল যে সাউথ আফ্রিকা ইজ উইক এগেইনস্ট স্পিন, এটা কিন্তু সে ধারণাটাও দুর্ভাগ্যবশত তারা অনেকগুলো প্লেয়ার আইপিএল খেলার কারণে ধাতস্থ হয়ে গেছে। ইন্ডিয়ান কন্ডিশন এবং বাংলাদেশের কন্ডিশন খুব বেশি পার্থক্য নেই, এবং সেই কারণে আইপিএল 2020 এই 5-6 জন খেলোয়াড় খেলে এসে তারা দলে এখন খেলছে, এবং তাদের ওই যদিও তারা আন্তর্জাতিকভাবে প্রায় বেশ ওয়ার্ল্ড কাপের পরে এটা ফার্স্ট সিরিজ, তথাপি ইন্ডিভিজুয়ালি কিন্তু তারা বেশ অনেক 2020 ম্যাচ খেলেছে, এবং সেই কারণে একেবারে যে 2020 ক্রিকেট থেকে দূরে যে তারা তা নয়। অন্যদিকে বাংলাদেশ কিন্তু এই ফরম্যাটটাতে আমাদের সবচেয়ে কম খেলা হয়, এবং সেই কারণে আমার মনে হয় যে কালকের যে আজকে কেন রাত 12টায় আজকে যে খেলাটা হবে, বাংলাদেশকে ভয় করলে চলবে না। আমার মনে হয় যার ন্যাচারাল গেম, আমাদের সৌম্য সরকার এবং তামিম ইকবাল যদি আমরা যদি ব্যাট করি প্রথমে, তারা যদি একটা শুভ সূচনা করতে পারে, ইভেন আমার মনে হয় যে 10 থেকে 12 ওভার যদি জুটি থাকতে পারে তাহলে কিন্তু একটা বড় স্কোর, কারণ পরবর্তীতে বড় শট খেলার মতো ক্ষমতা রাখে সাব্বির, নাসির যদি তাদের না, এবং সাকিব আল হাসান, মুশফিকুর রহিম তো হঠাৎ করে জ্বলে উঠতে পারেন। তো একেবারে যে বাংলাদেশ আমার মনে হয় খুব কাছাকাছি দু দলের। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-20 ম্যাচের টিকিট বিক্রিতে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা, কালোবাজারের অভিযোগ পাওয়া গেছে। টিকিট প্রত্যাশীরা বলছেন পুলিশের সহায়তায় বেশিরভাগ টিকিটই চলে যায় কালোবাজারিদের হাতে। এদিকে পরবর্তী ম্যাচে টিকিট বিক্রির সময় ব্যাংকের মাধ্যমে বেড়া দিয়ে লাইনের ব্যবস্থা না করলে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-20 ম্যাচের টিকিট বিক্রির দৃশ্য এটি। টিকিট কিনতে আসা বিশৃঙ্খল দর্শকদের সরাতেই পুলিশের প্রচেষ্টা। ম্যাচের সরাসরি টিকিট পাওয়ার একমাত্র মাধ্যম মিরপুরের ইউসিবি ব্যাংকে এদিনের চিত্র ছিল এমনই। নারী বা পুরুষ টিকিট নেওয়ার কোনো লাইনে ছিল না শৃঙ্খলা। এদের প্রশাসনিক ব্যবস্থাটা খুবই খারাপ দেখে যতটুকু মনে হচ্ছে, আর মনে হচ্ছে এখানে কোনো সিস্টেম নেই। লাইনের অবস্থা খুব খারাপ, লাইনে মানে সিরিয়াল মেনটেন করছে না কেউ। কালকে সন্ধ্যার সময় ইফতার করছে জায়গা পয়সা, কিন্তু আমাদের লাইন আগাইতেছে না। পুলিশে বলছি স্যার একটা লাইন করেন, পুলিশে বলে তুই মেনটেন কর, এই যে লাঠি উঠাই দিচ্ছে হাতের মধ্যে পুলিশে। স্থানীয় মহলের মদদে একটি সিন্ডিকেট টিকিট কালোবাজারি করছে বলে অভিযোগ ক্রিকেট ভক্তদের, যাদেরকে আবার নিয়ম অমান্য করে পুলিশ লাইনের সামনে দাঁড়াতে সহায়তা করছে বলেও অভিযোগ রয়েছে। যদি সঠিকভাবে টিকিট বিক্রি করা হতো তাহলে আমরা অবশ্যই টিকিট পাইতাম, কিন্তু পুলিশরাও এখান দিয়ে দেখতেছি যে কিছু টাকা নিচ্ছে, ঢুকাই দিচ্ছে। স্থানীয় পোলাপান্ডা এসে বলতেছিল যে এই জায়গা আমার, বলতেছে যে চাঁদা দাও। চাঁদা কত? পার হেড 100 টাকা করে দিতে হবে। 100 টাকা না দিলে এখানে দাঁড়ানো যাবে না। 150 টাকা দামের টিকিট আপনারা 1200 টাকা বেচতেছে, 700 টাকা বেচতে, এগুলা কি ভাই? আমরা কালকে রাত থেকে এখানে বসে আছি।
এদিকে বিপুল সংখ্যক দর্শককে উন্মুক্তভাবে টিকিট দেওয়ার কারণেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দাবি পুলিশের। আগামী টিকিট বিক্রির আগে যদি এখানে মার্শাল ফেন্সের ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা পুলিশের সাথে কথা বলবো, এখানকার ইসির সাথে কথা বলবো, যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা নেক্সট ম্যাচে আমরা বাসে বেড়ানো দিব। সাধারণ দর্শকদের মাঝে টিকিট বিক্রি করতে ব্যাংকের শাখা আরো বাড়ানোর দাবি টিকিট প্রত্যাশীদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শামীম ভাই, আমরা দেখলাম টিকিট প্রত্যাশীদের মানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিন্তু দর্শকদের প্রচন্ড আগ্রহ বা আবেগ আমরা যাই বলি রয়েছে। তো যে জায়গায় কথা বলছিলাম এর আগে, যেমন আপনি বলছিলেন দক্ষিণ আফ্রিকা অনেক স্ট্রং সাইড, তারপরেও বাংলাদেশে আত্মবিশ্বাস কম নয়। মানে যদি বাংলাদেশের ব্যাপারটা একটু পরিচয় করতেন, টি-20তে বাংলাদেশ, এই কথা যদি বলা হয় মানে কেমন বাংলাদেশ দেখছেন শুধুমাত্র টি-20 ফর্মে? র্যাঙ্কিং এর দিকে ধরলে তো সাউথ আফ্রিকার 3 ধাপ নিচে এবং প্রায় টেস্ট প্লেইং কান্ট্রিজে সবচেয়ে কম। তার কারণও আছে যে যথেষ্ট খেলা হয় না এই ফরম্যাটে। এক বছর বিপিএল হয়নি, বিপিএল হলেও সেই একটু ধাতস্থ হওয়ার ব্যাপার ছিল আন্তর্জাতিকভাবে না হলেও। তথাপি আমি মনে করি যে এখন যেভাবে দলটা খেলছে যে কোনো ফরম্যাটে তারা অ্যাডজাস্ট করতে তাদের ক্ষমতা আছে। না, লাস্ট টি-20 আমরা দেখলাম পাকিস্তানকে অ্যাবসলিউটলি, সেটা পাকিস্তান তো বেশ শক্তিশালী টি-20 দল ধরা হয়। তো সেদিক থেকে তাদের যেটা কনফিডেন্সের কথা বারবারই বলতে হয়, তো সঙ্গে সঙ্গে এই ফরম্যাটে কিন্তু অ্যাকিউরেসির ব্যাপার, অনেক প্রিসিশনের ব্যাপার আছে। উইকেট 20 ওভারে হয়তো সবগুলো উইকেট না, 50 ওভারে যেরকম একটা টার্গেট থাকে যত উইকেটে পতন করল, এখানে কিন্তু কন্টেইনমেন্টের ব্যাপার। যত নিয়ন্ত্রিত বোলিং করবে, যখন বোলিং করবে নিয়ন্ত্রিত বোলিং এর মাধ্যমে তাদের আটকে রাখার ব্যাপারটা যেটা আছে, এবং কতদূর হোমওয়ার্ক করেছে এদের। আমি তো ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, এবি ডিভিলিয়ার্স, জেপি ডুমিনি, এরা অসাধারণ শক্তিশালী ব্যাটসম্যান। শুধু টেকনিকের দিক থেকে ধরা হয় না, টেকনিক তার সঙ্গে পাওয়ার, হ্যাঁ দক্ষতার ব্যাপারটা অনেক বেশি, অভিজ্ঞ, তারা খুব দ্রুত থেকে এগিয়ে আসে। এখন যেটা একটু আগে আলাপ করছিলাম যে স্পিনের ব্যাপারটা, জুবাইর হোসেনকে অনেকে চিন্তা ভাবনা করছেন। জুবাইর হোসেন ভালো বোলার, কিন্তু কেন যেন আমার মনে হয় যে আমরা জানি জেনারেলি একজন লেগ স্পিনার হ্যাজ টু পারচেজ হিজ উইকেট। আমরা দেখেছি 2টো উইকেট নিয়েছিল টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে ফতুল্লা, কিন্তু প্রায় 6 রান করে দিতে হয়েছিল ওভার প্রতি। তো টেস্ট ম্যাচে অত দূর গেলে তাকে নিয়ে এই রিস্কটা তারা নেবে কি নেবে না, এবং সেটা একটা দেখার ব্যাপার আছে। কন্টেইনমেন্টের ব্যাপার যেটা বলছিলাম, উইকেট, হি ইজ এ উইকেট টেকিং বোলার, বাট লেগ স্পিনার হ্যাজ টু পারচেজ। হ্যাঁ, খরচের খাতাটা একটু বেশি হয়ে যায়, খরচের খাতা বেশি হওয়ার সুযোগ সাউথ আফ্রিকাকে দেয়া যাবে না। তো এদিক থেকে আমার মনে হয় যে টিম সিলেকশনের সময় আরেকটা ফ্যাক্টর অবশ্যই থাকবে। সাউথ আফ্রিকা তো এক্সপেক্ট করছে যে টার্নিং উইকেট হবে, তারাও কিন্তু তাদেরও কিন্তু ফ্যাংগুসের মতো স্পিনার রয়েছে, তারাও কিন্তু স্পিনার নিয়ে এবং এডি লিয়ে একজন লেগ ব্রেক বোলারও নিয়ে এসেছে, ফাঙ্গিসো আছে। যদিও ফাঙ্গিসো ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ফতুল্লাতে যে কোনো বাকি খাচ্ছিল না। তো যাই হোক, শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনাল 11 সিলেক্ট করার ব্যাপারে যখন হবে, তখন অবভিয়াসলি তারা দেখবে যে উইকেটটা কিভাবে। না, সেক্ষেত্রে টসটা আসলে ফ্যাক্ট হতে পারে কিনা। সাউথ আফ্রিকা যদি আগে ব্যাট করে তাহলে তো অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে বাংলাদেশের জন্য। আমার মনে হয় একটু কপাল ভালো হতে হবে। লেডি লাক যদি মাশরাফির উপর দয়ালু হয় এবং টসে জয়লাভ করে যদি ব্যাটিং নেয়, তাহলে একটু অ্যাডভান্টেজ ব্যাটিং যারা প্রথমে করবে। তারপরে দুপুরে খেলা শুরু হচ্ছে 1টার দিকে, গরমের ব্যাপারটা আছে। মাঠে যদি ফিল্ডিং করতে হয় সাউথ আফ্রিকান দলকে প্রথম 20 ওভার, তাহলে শারীরিকভাবে হয়তো একটু কাবু হবে, সেটা হয়তো বাংলাদেশের পক্ষে। টি-20 পারফরম্যান্সের বিচারে দক্ষিণ আফ্রিকা ফেভারিট হলেও টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রোটিয়াদের বিপক্ষে ভালো ফলাফলের স্বপ্ন দেখাচ্ছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের। তাছাড়া শর্ট ফরম্যাটের এই ক্রিকেটে ভুলের মাসুল দেওয়ার মতো সময় পাওয়া যায় না বলে মাশরাফি মুশফিকদের সতর্ক থাকার পরামর্শ তাদের। পাশাপাশি প্রোটিয়া পেসারদের চ্যালেঞ্জ সামলাতে টাইগার ব্যাটসম্যানদের ধীরে সুস্থে শুরু করার পরামর্শ দিলেন বর্তমান ও সাবেক টাইগাররা। সেই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হয়েছে টাইগারদের গর্জন, যার তেজ ছিল ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজেও। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলা ওয়াশ ও ভারতের বিপক্ষে 2-1 সিরিজ জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বে এখন নতুন পরাশক্তির নামও বাংলাদেশ। আর সেই পরাশক্তি এবার টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে আরেক জায়ান্ট দক্ষিণ আফ্রিকার। এদিকে ক্রিকেটের শর্ট ফরম্যাটে টি-20তে খুব একটা সাফল্য নেই টাইগারদের, যদিও সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-20তে ঘরের মাঠে 7 উইকেটের বড় জয় পেয়েছিল মাশরাফি সাকিবরা।
তবে দক্ষিণ আফ্রিকা উপমহাদেশীয় দল না হওয়ায় টাইগারদের সাবধানী হওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। যে ব্যাটসম্যান যাকে বলা হয় যে 90 ডিগ্রি ব্যাটসম্যান, এবি ডিভিলিয়ার্স, কোথায় বল করবেন? তো এই ব্যাটসম্যান তো আছে পৃথিবীতে এখন, বাট ভালো বলগুলোও আছে। তো আমাদের যেটা উচিত হবে, আমাদের টার্গেট ওদের সবাইকে করতে হবে, কারণ ওরা অনেক কোয়ালিটি ক্রিকেট খেলে। বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হবে সাউথ আফ্রিকা একটা খুব ভালো দল হিসেবে খেলে, ইন্ডিয়া বা পাকিস্তানের তুলনায় অনেক কঠিন প্রতিপক্ষ হবে আমি বলে মনে করি। এদিকে দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলেও সেটি মোকাবেলা করার সক্ষমতা টাইগারদের রয়েছে বলে মনে করেন তারা। পেস বোলাররা কিছুটা আমাদের ভোগাইতে পারে, ব্যাটসম্যানদের যেটা করতে হবে আমাদের খুব পরখ করতে হবে বোলিংটা, তারপরে তারা দেখে শুনে অ্যাড্রেস করতে হবে। কিন্তু সাউথ আফ্রিকানস ওরা অনেক স্ট্রং টিম, বলার অপেক্ষা রাখে না। সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক অবশ্যই পাকিস্তান বা ইন্ডিয়ার তুলনায় কিছুটা কঠিন হবে। তো আমার কাছে মনে হয় কনফিডেন্স যদি আমরা ব্যাটিং করতে পারি এবং দলের প্রয়োজনে যে ব্যাটিং করতে পারি, তো যে কোনো টিমকে আমরা বাংলাদেশের মাটিতে হারানোর ক্যাপাসিটি রাখি। পাশাপাশি টি-20-র বিচারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে ভালো ফলাফলের স্বপ্ন দেখছে বর্তমান ও সাবেক এই দুই টাইগার। আমাদের প্রত্যাশা তো অবশ্যই সিরিজ উইন, আমরা হোয়াইট ওয়াশ বা অন্য কিছু চিন্তা করছি না। আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখন যে সিচুয়েশন আছে বাংলাদেশের পারফরমেন্স এবং যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা অবশ্যই সিরিজ জিততে চাই। আমার মনে হয় সাউথ আফ্রিকাকেও হারানো কোনো খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর বর্তমানে টাইগারদের লড়াকু মনোভাবই ডিভিলিয়ার্সদের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে সাহায্য করবে বাংলাদেশকে, এমন কথা বললেন সাবেকরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। শামীম ভাই, যে ব্যাপারটি আপনি যেটা আগেও বলছিলেন, রকিবুল ভাই এবং নাফিস ভাইও সেই একই কথা বললো যে ভুল করা যাবে না। আসলে কি ধরনের ভুল আসলে টি-20-তে হয় যেটাতে আসলে একটা ম্যাচের ফলাফল বদলে যেতে পারে? ভুল হয় যদি প্রিমেডিটেটেড শট খেলে, যে কোনো সময় বলের গুণগত মান না দেখে যদি আমি আগে থেকে ঠিক করি যে এই বলটাকে আমি বাড়ি দিব বা এইভাবে খেলবো, ওই বল সেভাবে না আসলেই ইউর ইন ট্রাবল। তো এইটা অ্যাভয়েড করতে হবে, কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। কিন্তু টি-20-তে কিছু কিছু ঝুঁকি নিতে হবে, এটা ইউ ক্যানট অ্যাভয়েড। কিছুটা বাড়তি ঝুঁকি নিতে হবে। তো কখন ঝুঁকি নিতে হবে? যখন আমার মনোবলটা ঠিক থাকবে, যখন আমি একটু সময় নেই, আমি প্রথম উইকেটে নেমেই যে একেবারে মারতে হবে এমন কোনো কথা না। উইকেটের নেচারটা দেখে নেই, বল কিভাবে আসছে, কি গতিতে আসছে, কি বাউন্সে আসছে। 2-3 বল যাক না, 3-4 বল যাক না, একটা খারাপ বল দিতে বোলাররা বাধ্য। এমন বোলার নাই পৃথিবীতে যে 6টা বলই অ্যাকুরেট বল করবে, ডেঞ্জারাস বল করবে। 3 বল ডটের পরে 4 বল ছক্কা মারলে ব্যালেন্স হয়ে যেতে পারে। তো এটার জন্য ভয় পেলে চলবে না। 20 ওভার 120টা লিগ্যাল ডেলিভারি, যথেষ্ট সময় আছে। তো সেদিক থেকে তড়িঘড়ি করা চলবে না। কিন্তু যেহেতু ছোট ফরম্যাট, একটু রানের গতি, আমরা জানি যে টেস্ট ম্যাচে 3.5 রান 4 রান ওভার প্রতি করলে খুব ভালো, 6 করে করলে ওয়ানডেতে খুব ভালো, কিন্তু 8 করে না করলে আবার টি-20তে হয় না। তো অবশ্যই রানের গতি সচল রাখতে হবে। এবং মাঝে মাঝে হয় কি, একটু বেশি চড়াও হলে বোলারদের কনসেন্ট্রেশনও ব্রেক। তো এই ব্যালেন্সিং, যারা ভালো ব্যালেন্স করতে পারবে এই দুটো জিনিস, তাদের জন্য মানে গেমটা অন হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে শামীম ভাই, বাংলাদেশের পেসারদের যে ব্যাপারটা, আমরা যদিও বা সাউথ আফ্রিকার পেসার কথা, কিন্তু বিশেষ করে মুস্তাফিজের ব্যাপারটা, মুস্তাফিজ আসলে ভারতের বিপক্ষে অভিষেক 3 ম্যাচই খুব ভালো করে। তো মুস্তাফিজের উপর আসলে কেমন নির্ভর করা যায়? এবং এটা কি মুস্তাফিজের জন্য অ্যাসিড টেস্ট নয় যে তার আসল পারফরমেন্স? বা দেখেন যদি দক্ষিণ আফ্রিকা পেয়েছে, তার শুরুটা কিন্তু 2020 দিয়ে 2 উইকেট পেয়েছিল 4 ওভারে। তো অ্যাসিড টেস্ট আমি ঠিক বলবো না, ছিল ওটা। তার কিন্তু নিয়ন্ত্রিত বোলিং এর কথা বলছিলাম। একজন পেসার, লেফট আর্ম পেসার স্পেশালি, যেটা বাংলাদেশে একেবারে রাসেল ছিলেন, মঞ্জুরুল ইসলাম ছিল, তারপরে আমরা একদিনে দেখিনি। নিয়ন্ত্রিত বোলিং এর কথা যেটা আমি বলছিলাম, যে এই ছেলেটা এত কন্ট্রোল বোলিং করে, আমার মনে হয় উইকেট না নিতে পারলেও সমীহ করে খেলার ব্যাপারটা নিশ্চয়ই রাখবে। হয় কি, ও যদি সমীহ আদায় করতে পারে এক প্রান্ত থেকে আরেক পাশের বোলারের জন্য কিন্তু সুবিধা হয়ে যাবে। অ্যাবসলিউটলি, তখন কিন্তু উইকেট ফল করার চান্স থাকে। তখন ব্যাটসম্যানরা অন্য বোলারের উপরে, হয়তো স্পিনার সাকিব আল হাসান আসলো বা নাসির হোসেন আসলো, তারা যদি বল বাক খাওয়াতে পারে ওই সময়, তখন কিন্তু বিপদ ঘটতে পারে সাউথ আফ্রিকানদের জন্য। তো এটা মানে এক বোলার আরেক বোলারকে কমপ্লিমেন্ট করতে হবে, যেমন এক ব্যাটসম্যান আরেক ব্যাটসম্যান কমপ্লিমেন্ট করে। একজন খুব মারমুখী ভঙ্গিতে খেলে যাচ্ছে, অন্যদিকে আরেকজন কিছুক্ষণ হলেও ধরে রাখতে হবে। বিল্ড আপ এ পার্টনারশিপ, পুট দ্য প্রেশার ব্যাক অন দ্য অপোজিশন, এইটাই টার্গেট হতে হবে। খুব ঝটপট করা খেলা, কিন্তু একজন দারুণ লোক আছে মাঠে, মাশরাফি মুর্তজা, যে হি থিংকস অন হিজ ফিট। ওই সময় কি করণীয় আছে, কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, খুব তড়িঘড়ি করে, প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন। তার কাছে আমার মনে হয়
দ্য এসেন্স অফ দ্য গেম থাকবে মাশরাফির হাতে। এবং মাশরাফি লিডিং এ কিন্তু আমরা দেখলাম সাফল্যগুলো। শামীম ভাই, আমাদের আরো একটু সংবাদ হয়েছে, প্রধানমন্ত্রী কথা বলেছেন, আজকে ক্রিকেটারদেরকে সংবর্ধনা চেক তুলে দিয়েছে, আমরা একটু সংবাদটি দেখে এসে কথা বলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতির মতো ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে, তারই আভাস মিলছে ক্রিকেটারদের বর্তমান পারফরমেন্সে। গণভবনে জাতীয় ক্রিকেট দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ দলকে এখন থেকে সমীহ করতে হবে ক্রিকেট বিশ্বের যে কোনো দলকেই। বিশ্বকাপে দৃষ্টিনন্দন ক্রিকেট আর দেশের মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই। নজর কাড়া এমন পারফরমেন্সে পুরস্কৃত করা হবে পুরো দলকে, এমন ঘোষণা ছিল প্রধানমন্ত্রীর। এরই ধারাবাহিকতায় পুরো দলকে দেয়া হলো 8,23,59,000 টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পুরো দল। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বিশ্বকাপে পরপর 2 ম্যাচে সেঞ্চুরির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগ হলো অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। এছাড়া মুশফিক, তামিম, সাকিব, রুবেল, তাসকিন, সাব্বির এবং সৌম্যকে দেয়া হলো বিশেষ বোনাস। আর কৃতিত্বপূর্ণ অধিনায়কত্বের জন্য মাশরাফি বিন মর্তুজাও যোগ হলেন এই তালিকায়। 2 সিরিজে দলে না থাকলেও হালের সেন্সেশন পেসার মুস্তাফিজুর রহমানকে দেয়া হলো 6 লাখ টাকা। পুরস্কারের অর্থ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বললেন, আর্থসামাজিকভাবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, একই গতিতে উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেট। একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে এবং আমরা যে ভবিষ্যতে পারবো তার কিছু নমুনা ইতিমধ্যেই আমরা পেলাম। কারণ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন যারা হয়েছে সেই ধরনের টিমকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। ছেলেরা প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশকে এখন হিসাব করে চলতে হবে। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলোয়াড়দের মাঠে নামার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখা যাবে না, আবার প্রতিপক্ষকে ভয় পাওয়া যাবে না। তাদের সঙ্গে প্রতিযোগিতায় কিভাবে আরো নিজেকে উন্নত করা যায় সেই চিন্তা ভাবনা মাথায় সব সময় থাকতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এবার খেলোয়াড়দের বাইরে কোচ, নির্বাচক এবং সকল সাপোর্টিং স্টাফদেরও দেয়া হলো পুরস্কারের অর্থ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শামীম ভাই, আমরা দেখলাম প্রধানমন্ত্রী, মানে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী ক্রিকেট এবং স্পোর্টসের খুবই বড় একজন ভক্ত এবং সব খোঁজ খবর রাখেন তিনি। তাই যেমনটি চেক হস্তান্তর, এবং তিনি বললেন বিশ্বকাপে জয়ের আভাস মিলছে বর্তমান পারফরমেন্সে। খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য আমার মনে হয় এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের কথা, তার ইনভলভমেন্ট, আমি একটু পার্সোনাল কথাই বলি, আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবারই প্রেজেন্টেশন সেরেমনিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো। তার সঙ্গে একবার খেলার প্রেজেন্টেশনের আগে একটু অপেক্ষা করছিলাম আমি, যে সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন বলার পরে আমি বললাম আপনাকে খুব খুশি লাগছে। সেদিন পার্লামেন্ট থেকে উনি এসেছিলেন কিছুক্ষণের জন্য, বললো যে আমি যখন মাঠে আসি জানেন না আমার কেমন হয়, অনুভূতি অন্যরকম। আমি একেবারে সবকিছু ভুলে যাই এবং আনন্দ পাই মাঠে থাকা। যদি পারতাম সারাক্ষণ মাঠেই সময় কাটাতাম। এটা আমরা দেখলাম যে কোনো ম্যাচে কিন্তু প্রধানমন্ত্রী পুরো সময় জুড়েই খেলা উপভোগ চেষ্টা করেন, কারণ তার পক্ষে এতক্ষণ ক্রিকেট খেলা তো লম্বা পরিসরে খেলা, তাও যে সময় দিচ্ছেন, আসছেন এবং খেলোয়াড়দের শুধু না, পুরো ক্রিকেটিং ফ্রেটার্নিটি এবং দর্শকদের উনি যে উৎসাহ দিচ্ছেন। শুধুমাত্র যে ক্রিকেট তা নয়, আমরা দেখলাম যে সব স্পোর্টসে, ফুটবলও তিনি গিয়েছেন। আসলে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন কোন স্পোর্টস বা ক্রীড়াঙ্গনের এতটুকু অনুপ্রেরণা পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের জন্য সেটা কতটা কাজ দেয়, মাঠে বা মাঠের বাইরে সবকিছু মিলিয়ে কতটা আত্মবিশ্বাস, কতটা গ্রো হয়, বিশাল ব্যাপার। আত্মবিশ্বাস তো খেলার মাধ্যমে তো গ্রো হচ্ছে। তারপরে উনি শেষের দিকে যে কথাগুলো আমরা শুনলাম, যে উনি দেখছেন কিন্তু অনেক দূর ভবিষ্যতে বাংলাদেশ কোথায় যেতে পারে, যেসব দলগুলোকে হারিয়েছেন যে সহজ ব্যাপার না, এবং সেটা অর্জন করতে সক্ষম হয়েছে, ধাপে ধাপে যে এগিয়ে যাচ্ছে, এবং তার দিক থেকে উৎসাহ শুধু পুরস্কারের একটা ব্যাপার আছে। সবকিছু ভালো করলে পুরস্কৃত করতে হয়, পুরস্কার দেয়া, তার গণভবনে নিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে সম্মানের ব্যাপার আছে। সবচেয়ে বড় টাকা পয়সার উপরে এই যে সম্মানটা তার কাছ থেকে পাওয়া যাচ্ছে, এবং এই সম্মানিত হয়ে যারা ছেলেরা আমাদের খেলছে, বিভিন্ন অজপাড়াগা থেকেও অনেকে এসছে। তারা কি জীবনে চিন্তা করেছিল যে, আমি একবার প্রেজেন্টেশনে বলেছিলাম যে ভেবেছিল, তাজুল বোধহয় ছিল, যে ভেবেছিলেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এটা নেবে,
এটা অসাধারণ একটা ব্যাপার। আমি তো পাশে দাঁড়িয়ে আমার বেশ গৌরব লাগে যদি আমি কোনো পুরস্কার নিচ্ছি না। আর একটা জিনিস হচ্ছে যে প্রধানমন্ত্রী উৎসাহ দিচ্ছেন এবং আগামী মানে আজকেই আবার নামছে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো যদি ছোট্ট করে বলতেন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আসলে টি-20-তে পরিসংখ্যান বা সবকিছু শক্তিমত্তার বিচারে ফলাফল কি হতে পারে বা টাইগার ভক্তরা আসলে কি আশা করতে পারেন? আমরা তো চাবো, ভক্তরা তো চাবেই, সবাই বাংলাদেশি যারা সবাই যাবে, কন্ডিশন সমর্থক সবকিছু টাইগারদের পক্ষেই থাকবে। পক্ষে তো অবশ্যই আছে, কিন্তু ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। আমাদের এটা বুঝতে হবে যে এটা সহজসাধ্য ব্যাপার হবে না। জিততে হলে তাদের সবচেয়ে ভালো সর্বোচ্চটাই দিতে হবে, জান প্রাণ দিয়ে দিতে হবে, ঠান্ডা মাথায় খেলাটা অ্যাপ্রোচ করতে হবে। আমার মনে হয় যে ভয় পেয়ে গেলে অথবা এলোমেলো হয়ে গেলে কিন্তু একটা বিপদ হতে পারে। ঠান্ডা মাথায় ঠিক আছে 1-2টা উইকেট পড়তে পারে, কিন্তু বাংলাদেশ দলের এখন সামর্থ্য আছে 6, 7, 8 নম্বর পর্যন্ত ব্যাট চালানো। তো আমরা যদি মনে করি 20 ওভার পার করাটা এতগুলো ব্যাটসম্যান নিয়ে খুব কষ্টসাধ্য ব্যাপার হওয়া উচিত না। সেই কনফিডেন্সটা যদি বাংলাদেশ দলের থাকে তাহলে আমার মনে হয় যে সাউথ আফ্রিকাকে অসম্ভব, একেবারে অসম্ভব। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ওয়ানডে সিরিজের খবর। বাংলাদেশে যখন লড়াই করবে জাতীয় ক্রিকেট দল, ঠিক একই সময় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে লড়বে ইয়াং টাইগাররা। 7 ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দু দল। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। আগামী বছর বাংলাদেশে বসতে যাচ্ছে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবেই দক্ষিণ আফ্রিকার সফরে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে মানিয়ে নিতে বিকেএসপিতে অনুশীলনও করেছে ইয়াং টাইগাররা। তাই এই সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ শান্তরা। এর আগে এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিল প্রোটিয়া অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। 7 ম্যাচের ওয়ানডে সিরিজে 6-1 হেরেছিল প্রোটিয়ারা। তবে এবার খেলাটা নিজেদের মাটিতে হওয়ায় বেশ ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আবারও নোংরা কাণ্ড ঘটালো বিসিবি কর্মকর্তারা। এবার বিসিবি নিরাপত্তা কর্মীর হাতে লাঞ্ছিত হলেন দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সেকান্দর আলী। এই ঘটনায় বিসিবির দায়িত্বহীনতা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। অন্যদিকে এমন কলঙ্কিত ঘটনায় বিস্মিত হয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সিকিউরিটি তারা জিজ্ঞেস করে আমার পরিচয়, তো আমি পরিচয় দিই আমি সাংবাদিক। তারপরেও তারা কনফিডেন্ট না, আমাকে শাসায় এবং ধমক দেয় রীতিমতো। তারপরে পুলিশ এসে আমাকে লাঞ্ছিত করে। আনফরচুনেট মনে করি, কারণ এটা কারোরই জন্য কাম্য নয়। অবশ্যই হ্যাঁ, লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি এরকম অনেক দর্শকরা মাঠে ঢুকে গিয়েছে, হয়তো বাইরের থেকে চলে এসেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা, এটি অনভিপ্রেত ঘটনা, এটি এই মাঠে ঘটা কোনো মতেই উচিত হয়নি। স্টেডিয়ামে প্রবেশের মুখেই কিন্তু নিরাপত্তা কর্মীদের বাড়াবাড়ির কারণে আমাদের এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে, এটা নতুন কিছুই নয়। এবার কোপা আমেরিকার খবর। প্রস্তুত ফাইনালের মঞ্চ, প্রস্তুত আর্জেন্টিনা ও চিলি। ইতিহাসের হাতছানিও দু দলের সামনে। এতে প্রথমবারের মতো কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলবে চিলি, নাকি রেকর্ড 15তম কোপার স্বাদ পাবে মেসির আর্জেন্টিনা? পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নিজেদের মাঠে খেলা বলেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে স্বাগতিকরা। চিলির রাজধানী সান্তিয়াগোতে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 2টায়। গেল 22 বছরে লাতিন ফুটবলের শ্রেষ্ঠ আসরের ট্রফিতে চুমন দেওয়া হয়নি তাদের। তাই তো পুষে রাখা কষ্ট দাবানলের মতো বিস্ফোরণের অপেক্ষায় তেতে আছেন আর্জেন্টাইন ফুটবল যোদ্ধারা। এবার ফুটবল ময়দানে রক্তের শেষ বিন্দু দিয়ে লড়বে বলে প্রতিজ্ঞাবদ্ধ মেসি মারিয়ারা। তবে সে আশা ছেদ করতে প্রস্তুত আসরে দাপটের সাথে খেলতে থাকা স্বাগতিক চিলিয়ানরা। কিন্তু কথায় না আছে যত গর্জে তত বর্ষে না। স্বাগতিকদের সামনে ব্যাপারটা এমন করে দিয়েছে অতীতের পরিসংখ্যান। কারণ আর্জেন্টিনার সাথে তাদের ফুটবলীয় পার্থক্য যোজন যোজনে। 80 বারের সাক্ষাতে 53 জয় আলবি সেলেস্তেদের, মাত্র 6টি জয় চিলির, বাকিগুলো হয়েছে ড্র। আর কোপা আমেরিকার ইতিহাসে 18 বারের মোকাবেলায় চিলির বিপক্ষে কখনোই হারেনি আর্জেন্টাইনরা। আর কোপার ইতিহাসে চিলির মাঠে 6 বার ফাইনাল খেলে 4 বার শিরোপা উৎসব করেছে ওই আর্জেন্টিনা। অতীতের এই প্রেরণা ঝাঁজ হয়তো আরো বাড়িয়ে দিবে তাতা মার্টিনোর শিষ্যদের। কারণ গেল ম্যাচে সেমিফাইনালে প্যারাগুয়েকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে আগৈরো, তেভেজ, হিগুয়েনদের আপসীন পারফরমেন্স। দলে নেই ইনজুরির সমস্যা, তাই মাঝমাঠ আর ডিফেন্সও বেশ পোক্ত আর্জেন্টাইনদের। অন্যদিকে 99 বছরের কোপার ইতিহাসে অসাধ্য সাধনে আক্রমণাত্মক ফুটবল খেলার ঘোষণা দিয়েছেন চিলির কোচ সাম্পাওলি। ভিদাল, ভাগাস ও তারকা স্ট্রাইকার সানচেজ সেই মিশনের স্বাগতিকদের স্বপ্ন সারথি। তবে পুরো আসরে চিলি ভালো খেললেও ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো দলগুলোর বিপক্ষে খেলেনি তারা।
ঘরের মাঠ হয় বাড়তি সুবিধা পাবে ব্রাভোরাই, কিন্তু আবারও পরিসংখ্যানের বাধায় আসছে প্রশ্ন। কারণ 1955 সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও চিলি। মজার ব্যাপার হলো সেবারও আয়োজক দেশ ছিল চিলি, তবে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনায়। সেই 5 যুগ আগের প্রতিশোধ নেওয়ার সাথে ইতিহাস রচনার পালা এবার স্বাগতিক চিলির সামনে। দুদলের কথোপকথন অনেক তো হলো, কিন্তু এলিয়েন সতীর্থরা বলে থাকেন তাকে, যিনি অদ্ভুত সুন্দর ফুটবলে তছনছ করতে পারেন প্রতিপক্ষকে। তিনি এক অনন্য, অসাধারণ, অপ্রতিরোধ্য লিওনেল মেসি। অনেক অর্জন তার পায়ে লুটিয়ে পড়লেও বিশ্বকাপ আর এই মহাদেশীয় ট্রফি ছোঁয়া হয়নি তার। এবার জাতীয় দলের জার্সি গায়ে মেসির অগ্নিদৃষ্টি আজন্ম সেই স্বাদ পূরণে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার লিগের একমাত্র ম্যাচে টিম বিজেএমসির বিপক্ষে 2-1 গোলের জয় তুলে নিয়েছে জসিম-উদ্দিনের শিষ্যরা। এই জয়ে 12 খেলায় 26 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে উঠে এলো মোহামেডান। সমান ম্যাচে লিগ লিডার শেখ জামালের সংগ্রহ 27 পয়েন্ট। প্রিমিয়ার লিগের এই ম্যাচে জয় তুলে নিতে পারলে লিগ লিডার শেখ জামালের সাথে পয়েন্ট ব্যবধান ঘুচে আসবে নিঃশ্বাস দূরত্বে। বিষয়টিকে মোক্ষম সুযোগ হিসেবে নিয়ে জয়ের মন্ত্রণায় উদ্বুদ্ধ হয়ে লিগ টেবিলের তলানিতে থাকা টিম বিজেএমসির বিপক্ষে এদিন মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফুটবলারদের শ্রীহীন পারফরমেন্সে এদিন শঙ্কা জেগেছিল সাদা কালোদের সুযোগ হাতছাড়া হওয়ার। গেল কয়েক ম্যাচ ভালো খেলার মধ্যে থাকা মোহামেডান এদিন শুরু থেকে ছিল ছন্দহীন, আর এ সুযোগে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেওয়া আক্রমণ শানায় টিম বিজেএমসির ফরোয়ার্ডরা, যার মোক্ষম সুযোগটি আসে ম্যাচের 33 মিনিটে। বিজেএমসি ফরোয়ার্ড জাকির হোসেনের নেওয়া সে শটটি চরম দক্ষতায় গোলরক্ষক রানা প্রতিহত না করলে সে যাত্রায় এগিয়ে যেতে পারত লিগের একমাত্র সরকারি এই দলটি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ডেডলক ভাঙে 60 মিনিটে। স্বদেশী স্যামসন ইলিয়াসুর পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে বিজেএমসিকে লিড এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। 1-0 গোলে পিছিয়ে থেকে মোহামেডান যখন হারের সংখ্যায় মুহ্যমান, তখন দলের জন্য ত্রাতা হয়ে আসেন নাগরিকত্ব পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার হাতছানিতে থাকা ইসমাইল বাঙ্গুরা। ম্যাচের 79 মিনিটে জুয়েল রানার ক্রস থেকে সাদা কালো জার্সিধারীদের সমতায় ফেরান এই গিনিয়ান ফরোয়ার্ড। ম্যাচের বয়স তখন 87 মিনিট। ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কালিঙ্গার কর্নার ফরোয়ার্ড জুয়েল রানার মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করে বিজেএমসির জালে। সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে মোহামেডান সমর্থকরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার এই ক্লাবটি। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। টেনিসের খবর। উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার এবং মার্কিন সেরেনা উইলিয়ামস। তবে সাবেক বিশ্বসেরা এলেনা ইয়ানোভস্কির কাছে হেরে অঘটন ঘটিয়ে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা। উইম্বলডনের এবারের আসরে ফেদেরারের সামনে 8ম উইম্বলডন জয়ের হাতছানি, সেই সাথে ক্যারিয়ারের 18তম শিরোপা জয়ের স্বপ্ন। তাই এবারের উইম্বলডনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সুইস এই টেনিস তারকার সামনে। তাই জয়ের লক্ষ্যে তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার স্যাম গ্রথের মুখোমুখি হন ফেদেরার। তবে জয়ের দেখা পেতে 2 ঘন্টা 16 মিনিট অপেক্ষা করতে হয়েছে ফেদেরারকে। শেষ পর্যন্ত গ্রথকে 6-4, 6-4, 6-7 ও 6-2 গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন ফেদেরার। এদিকে মেয়েদের এককে জয় পেতেও বেশ কষ্ট করতে হয়েছে মার্কিন সেরেনাকে। শেষ পর্যন্ত লোকাল গার্ল হেদার ওয়াটসনকে 6-2, 6-4 ও 7-5 গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা। পাকিস্তান শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে 69 রানে পিছিয়ে আছে পাকিস্তান। এদিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে 278 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 209 রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। পাল্লেকেলেতে লঙ্কানদের হয়ে ব্যাট করতে নেমে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কুশল আউট হন দলীয় 277 রানে। এরপর রানের খাতা খোলার আগেই প্রদীপের উইকেট হারালে প্রথম ইনিংসে 278 রানের সংগ্রহ পায় লঙ্কানরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 91 রানে মাসুদ শেহজাদ, ইউনিস ও শফিকের উইকেট হারায় পাকিস্তান। কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন আজহার, তবে প্রদীপের শিকার হয়ে আজহার ব্যক্তিগত 52 রান করে সাজঘরে ফিরলেও দলের হাল ধরেন সরফরাজ। মাঝে পাকিস্তানি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল চললেও এক পাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন সরফরাজ। দিন শেষে সরফরাজ 72 ও ইমরান কোনো রান না নিয়ে অপরাজিত আছেন। হয়ে গেল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ইফতার পার্টি। শনিবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনে এই সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়। এদিকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পক্ষ থেকে এই ইফতার পার্টিতে 3 জন ক্রীড়া লেখক ও সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন দিলু খন্দকার, দুলু মল্লিক ও খায়রুল ইসলাম শাহীন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পক্ষ থেকে 1995 সাল থেকে সম্মানজনক এই পুরস্কারটি প্রদান করা হয়।
দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন স্টার্ট স্পেস এস লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।